ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতবর্ষের সংবিধানের তৃতীয় অধ্যায়ে বা পার্ট 3-র 17 ধারায় উল্লেখিত অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার। অস্পৃশ্যতা বিরুদ্ধে নাগরিকদের অধিকার, এটা সাম্যের অধিকার এবং 17 ধারায় উল্লেখ আছে। এটি একটি মৌলিক অধিকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। দেখো, ভারতীয় সমাজে, স্বাধীন ভারতীয় সমাজেই অস্পৃশ্যতার জন্যে তার বিরুদ্ধে ব্যবস্থা ভারতীয় সংবিধানে গ্রহণ করা হলো। এটা কেন গ্রহণ করা হলো সেটা বুঝতে গেলে আমাদের সেই প্রাচীন ভারতবর্ষে আর্য যুগে ফিরে যেতে হবে। আমরা আর্য যুগে দেখতে পেয়েছি যে সেখানে মানুষ 4 ধরনের কাজ করত। পূজা পার্বণ করত, রাজাকে পরামর্শ দিত, জ্ঞান চর্চা বা লেখাপড়া করত। এরকম কিছু লোক ছিল, তাদের সংখ্যা কম। আর কিছু লোক ছিল রাজ্যে শাসন পরিচালনার ক্ষেত্রে রাজাকে সহযোগিতা করা, রাজ্যের নিরাপত্তা রক্ষা করা, প্রশাসন পরিচালনা করা। এরকম ধরনের কিছু লোক ছিল এবং তারা এই কাজগুলি করত। আর কিছু লোক কাজ করত চাষবাস এবং ব্যবসা বাণিজ্য। আর সমাজের বহু সংখ্যক মানুষ, ব্যাপক সংখ্যক মানুষ, তারা এই 3 ধরনের কাজ যারা করত, জ্ঞান চর্চা করত, দেশ রক্ষা করত এবং উৎপাদন, কৃষি উৎপাদন এবং ব্যবসা বাণিজ্য করত, এই 3 ধরনের কাজ যারা করত তাদেরকে অনেক মানুষ সাহায্য করত, তাদেরকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করত। তারা যা বলতো তাই শুনতো, এমন অনেক লোক ছিল। এটা সমাজে চলে আসছিল। এবার মুষ্টিমেয় যারা শিক্ষিত মানুষ, যারা রাজাকে পরামর্শ দিতেন, তারা ভাবলো যে সমাজে আমরা লেখাপড়া জানি, আমরা আর 3 ধরনের মানুষ যারা কাজ করছে তাদের উপরে আধিপত্য বিস্তার করব। আর রাজাও তো আমাদের কথা শুনতে শুনবে, তার কারণ রাজা আমাদের কাছে বুদ্ধি নেন। তাই তারা ভাবলো যে আমরা এমন একটা ব্যাখ্যা দেব যে আমরা এই আর্য সমাজের 4 ধরনের যে আমরা কাজ করি, এই কাজগুলির মধ্যে কাজের ভিত্তিতে আমরা 4টি শ্রেণী বিভাজন করব মানুষগুলিকে। তাই তারা বললেন যে শাস্ত্রে উল্লেখ আছে, শাস্ত্র, তারা লেখাপড়া জানেন, শাস্ত্র চর্চা করেন। তারা বললেন যে শাস্ত্রে উল্লেখ আছে, পুরুষত্বে উল্লেখ আছে, ব্রহ্ম দেবতার মুখ থেকে আমরা সৃষ্টি হয়েছি। আমরা লেখাপড়া জানি, আমরা শিক্ষিত, আমরা সচেতন, আমরা রাজাকে সুপরামর্শ দিই, রাজা আমাদের পরামর্শ অনুযায়ী দেশ চালান। সুতরাং আমরা ব্রহ্মদেবতার মুখ থেকে সৃষ্টি হয়েছি, তাই আমরা ব্রাহ্মণ। তারা নিজেরাই নামটা নিয়ে নিল। নিজেদের কাজের ক্ষেত্রে আমরা লেখাপড়া করি, এখানে কিন্তু ধর্মের ভিত্তিতে নয় বা অন্য কিছু ভিত্তিতে নয়, এটা কাজের ভিত্তিতে আমরা ব্রাহ্মণ। আর তোমরা যারা দেশ রক্ষা করছো, ক্ষত্রিয়, রাজাকে শাসন কাজে সাহায্য করছো, এই কাজগুলো যারা করছো, তারা কিন্তু ব্রহ্মদেবতার বাহু থেকে সৃষ্টি হয়েছে। আর একটা কথা তোমরা মনে রাখো যে ব্রহ্মদেবতার বাহুটা মুখের থেকে নিচে, অতএব তোমরা ক্ষত্রিয়। বাহু থেকে শক্তি, দেশ রক্ষা করছো,
তাহলে ব্রহ্মদেবতার বাহু থেকে ক্ষত্রিয় তোমাদের সৃষ্টি হয়েছে। ক্ষত্রিয়রা যারা রাজাকে শাসন কার্যে সাহায্য করত, দেশ রক্ষা করত, প্রতিরক্ষা ব্যাপারে তারা রাজাকে সাহায্য করত। এখানে রাজাও কিন্তু ব্রাহ্মণ, এই যে যারা ব্রাহ্মণ নিজেরা নাম নিল, ব্রাহ্মণ হয়ে গেল, তারা তারা শিক্ষিত মানুষ, তারা রাজা রাজাও কিন্তু শিক্ষিত লোকের কথা শুনল। তাহলে ঠিক আছে, এবার ক্ষত্রিয়রা মেনে নিল, রাজাও মেনে নিলেন। এবার তারা আরও বললেন যে যারা চাষবাস করছো, তোমরা যারা ব্যবসা বাণিজ্য করছো, তোমরা কি জানো তোমরা হলো ব্রহ্মদেবতার উরু বা থাই থেকে সৃষ্টি হয়েছ। তাহলে দেখো, থাই দেবতার মুখ হলো উপরে, তা ব্রাহ্মণ আমরা উপরে, তার নিচে ক্ষত্রিয়, বাহু থেকে এরা ক্ষত্রিয়, আর তোমরা হলো থাই থেকে তোমরা হলো বৈশ্য। ঠিক আছে, এইবার আর অগণিত মানুষ, সংখ্যায় যারা অনেক বেশি, তারা দেখো, এরা তো আমাদের 3 বর্ণ, ব্রাহ্মণ আমরা নাম নিলাম, ক্ষত্রিয় নাম দিলাম, আর বৈশ্যও আমরা নাম দিলাম, 3টি বর্ণে চিহ্নিত হয়ে গেল। আর আর বাকি লোক সবাই ব্রহ্মদেবতার পদযুগল অর্থাৎ 2 পা থেকে বা চরণ থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, তোমরা বলো যে ব্রহ্মদেবতার পায়ের সম্মান বেশি, না মুখের সম্মান বেশি, না বাহু সম্মান বেশি, না উরুর সম্মান বেশি? তোমরা জেনে রাখো যে মুখের সম্মান বেশি, বাহু সম্মান, তারপরে উরুর সম্মান, তারপরে হচ্ছে পায়ের সম্মান। তাহলে তোমরা পা থেকে সৃষ্টি হয়েছ, তাই তোমাদের স্থান হলো সমাজের সব থেকে নিচে। ব্রহ্মদেবতার পা হচ্ছে বডির নিচে, অতএব তোমরাও কিন্তু সমাজে সব থেকে নিচু তলার মানুষ। আর তোমরা কিন্তু এই 3 বর্ণের মানুষকে সেবা করে দেখো, ধর্মের ভিত্তিতে বর্ণ আশ্রম না। বর্ণ মানে এমনি রং, গায়ের রঙের ভিত্তিতে না, এখানে কর্মের ভিত্তিতে বর্ণাশ্রম। এই প্রথা চলে আসলো। তখন ব্রহ্ম দেবতার মুখ থেকে যারা ব্রাহ্মণ বলল, তারা বলল তোমরা হলো আমরা হলো সব থেকে সম্মান মর্যাদায় বেশি, আর 3 বর্ণের মানুষই সম্মান মর্যাদার দিক থেকে আমাদের থেকে কম। আর সব থেকে হলো মানে অসম্মানজনক, অস্পৃশ্য, যা বলবে তাই করবে, তারা হলো শূদ্র। তাহলে শূদ্ররা হলো সব থেকে, এই তখন থেকে আর্য যুগ থেকে চলে আসছে ক্রমান্বয়ে তোমার শূদ্র হলো ছোট, অস্পৃশ্য, উচ্চ বর্ণ ব্রাহ্মণের সঙ্গে তোমার শূদ্রের পরিবারের কোনো বিবাহ হবে না, ছেলে মেয়ের বিবাহ হবে না। পরে আমরা দেখেছি অনুলোম বিবাহ হয়েছে, ব্রাহ্মণের ছেলের সঙ্গে শূদ্রর মেয়ে বিয়ে হয়েছে, অনুলোম বিবাহ। আবার শূদ্রর ছেলে ব্রাহ্মণের মেয়ে, প্রতিলোম বিবাহ আমাদের ধারাবাহিকভাবে প্রাচীন যুগে ভারতবর্ষে কিন্তু হয়ে এসেছে। কোনো সময় অস্পৃশ্যতা বেড়েছে, কোনো সময় অস্পৃশ্যতা কমেছে। অর্থাৎ সমাজের যারা ব্রাহ্মণ, তারা 3 বর্ণের মানুষকে ঘৃণা করত, অস্পৃশ্য বলে মনে করত, বিশেষ করে শূদ্রদের। আর বাহু অর্থাৎ ক্ষত্রিয়, তারাও আর 2 বর্ণের মানুষকে ঘৃণা করত। আর যারা বৈশ্য, তারা নিম্নবর্ণ শূদ্রকে ঘৃণা করত। শূদ্রকে সবাই ঘৃণা করত, তারাই হলো অস্পৃশ্য। এই ধারা মধ্যযুগে আমরা দেখেছি ভারতবর্ষে ছিল। মুসলিম শাসকরা সুলতানি যুগে, মোগল সম্রাটের যুগে এই অস্পৃশ্যতা চলে আসছে। এবার চলে আসলো আধুনিক যুগ, ব্রিটিশ ভারতবর্ষ, সেখানেও আমরা দেখেছি অস্পৃশ্য যারা হলো এই সেই অস্পৃশ্যের, অর্থাৎ হরিজন বলা হচ্ছে। কোনো একটা সময় এদেরকে হরিজন বলা হতো, এবং এরা হলো সমাজের অস্পৃশ্য, এরা নিচু জাতি। এদের ছোঁয়া গেলে জাত চলে যাবে, এদের সঙ্গে খাওয়া যাবে না, এদের পূজা পার্বণে প্রবেশ করতে দেওয়া যাবে না, এদের সরকারি জলাশয়ে ব্যবহার করতে দেওয়া যাবে না, সরকারি কূপে এরা জল নিতে পারবে না, এরা গোরস্থানে, কবরস্থানে যেতে পারবে না, এরা শ্মশান ঘাটে যেতে পারবে না, এরা দেবালয়ে যেতে পারবে না, এরা ছাত্রাবাসে যেতে পারবে না। সবসময় অস্পৃশ্যভাবে জীবন কাটাতে হতো। আমরা স্বাধীনতার আগেও দেখেছি বি আর আম্বেদকরকে ক্লাসে নির্দিষ্ট স্থানে সব ছাত্রছাত্রী যেখানে বসতো সেখানে বসতে দেওয়া হতো না, মেঝেতে পাটির একটা বসার জায়গা নিয়ে তাকে পড়াশোনা করতে হতো।
এই অস্পৃশ্যতা ব্যাপকভাবে ভারতীয় সমাজ ব্যবস্থাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল। এটা একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি হচ্ছে মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করা একটা ব্যাধি। আমরা দেখেছি বিবেকানন্দ অস্পৃশ্যতার বিরুদ্ধে বলেছেন যে ব্রহ্মজ্ঞান শুধু ব্রাহ্মণের মধ্যে কেন থাকবে? ব্রহ্মজ্ঞান ব্রাহ্মণের মধ্যে থেকেও হতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, ক্ষত্রিয় ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারে, বৈশ্য ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারে, শূদ্ররাও ব্রহ্মজ্ঞান অর্জন করতে পারবে। অর্থাৎ জাতির ভিত্তিতে কোনো কর্ম করছে ঠিকই, তাহলে একটা বর্ণের মানুষ অন্য কর্ম করতে পারবে না। এই যে সামাজিক ব্যাধি, এর বিরুদ্ধে বিবেকানন্দ সোচ্চার হয়েছেন। ও রামকৃষ্ণ সবাই কিন্তু এই অস্পৃশ্যতার বিরুদ্ধে, রামমোহন, ধীরজীও, এসব তোমরা কিন্তু জানো। এত কিছু জানা ফলে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, তখন ভারতের সংবিধানের গণপরিষদে একটা বিশেষ ভূমিকা ছিল ডক্টর বি আর আম্বেদকর। তিনি অস্পৃশ্য একটা হরিজন জাতির ব্যক্তি। তিনি ঘৃণিত হয়েছেন সমাজে। তিনি ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করেছেন। আমরা ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা অনেকেই করেছেন। সম্রাট অশোক করেছেন প্রাচীন যুগে। ব্রাহ্মণ্য দণ্ড সমতা নীতি, ব্রাহ্মণদের গরু খাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। পশু হত্যা, ব্রাহ্মণরা ক্ষিপ্ত হয়ে গেছিল। তো যাই হোক, ব্রাহ্মণ মানেই সব ব্রাহ্মণ খারাপ এটা আমরা বলবো না। অনেকেই তার মধ্যে ভালো ছিলেন। ব্রাহ্মণ বিদ্যাসাগর তো ছিলেন। এরকম অনেক বহু ব্যক্তি আছে যারা ধর্মে যারা যারা জাতির ভিত্তিতে মানুষকে বিভাজন করেননি। এবং আমাদের বিবেকানন্দের যে আদর্শ, তিনি এই প্রথাকে তুলতে চাননি বা তোলার কথা বলেননি, কিন্তু তিনি এই প্রথার কারণে মানুষ যে ঘৃণা করেছেন, সেইটার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন। এইবার আমরা ভারতের স্বাধীন ভারতের যে সংবিধান, সেখানে 22টা পার্ট, 3 নম্বর পার্টে মৌলিক অধিকারের মধ্যে যে সাম্যের অধিকার প্রথম অধিকার, সেই সাম্যের অধিকারের মধ্যে 17 ধারাতে তোমার এই অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকারকে ঘোষণা করা হলো। তাহলে সামাজিক ব্যাধি কি করে দূর করা যায়? কিন্তু আরেকটা আমি প্রথমে বলে রাখি যে এই অস্পৃশ্যতার বিরুদ্ধে যেমন অস্পৃশ্যদের তোলার জন্যে যে ব্যবস্থা সংবিধানে করা হয়েছে, অস্পৃশ্য হিসাবে এসসি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, তাদের যে সাংবিধানিক ক্ষেত্রে যে সংরক্ষণ, চাকরিতে সংরক্ষণ, আইনসভাতে সংরক্ষণ, বিধানসভাতে সংরক্ষণ, পার্লামেন্টে সংরক্ষণ, বিভিন্ন স্তরে যে সংরক্ষণের ব্যবস্থা আছে, এতে কিন্তু এখানে ওই ব্রাহ্মণ অর্থাৎ শিক্ষিত লোকরা যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সৃষ্টি করেছে, ঠিক আমরা এটাও বলতে পারি এসসি এবং এসটিদের আলাদা করে দেওয়া হচ্ছে সংবিধানের মধ্যেই। এটা কিন্তু আমি সংকীর্ণ অর্থে বলছি না, এটা ব্যাপক অর্থে এইটাই দাঁড়ায় যে আমাদের চিহ্নিত করে দিয়েছে। এমনি সাধারণ আমরা চলার পথে মানুষকে কিন্তু কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, এটা ভাবি না। কে ভালো মানুষ, কার ভালো আচরণ, সেইটা আমরা বিচার করি। কেউ হিন্দি, কে হিন্দু, কে মুসলমান, কে এসসি, কে এসটি, এটা কিন্তু মনে থাকে না। তাহলে সংবিধান মনে করিয়ে দিচ্ছে এ এসসি, এ জেনারেল, এ এসটি। তাহলে দীর্ঘদিন যে সামাজিক ব্যাধি গণপরিষদের সদস্যরা, আমার মনে হয় যে তারা উপলব্ধি করতে পারেননি। তাদের সুদূর প্রসারী ভাবনা, বিচক্ষণতা, দূরদর্শিতা সবটার অভাব ছিল, যার জন্যে একটা সংকীর্ণ স্বার্থে এই জিনিসটা করা হয়েছে। যদি তাই থাকে, যারা এসসি এসটি সংরক্ষণের ব্যবস্থা আছে, তাদের মধ্যে যারা চাকরিতে সংরক্ষণ পাচ্ছে, সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, আর্থিক অবস্থা ভালো করে ফেলছে, তারা কিন্তু অস্পৃশ্য যাদের বলছি এসসি এসটি, তারা যে পিছিয়ে আছে তাদের সঙ্গে মেলামেশা করে না। তারা নিজেদেরকে বাবু শ্রেণী মনে করে এবং তারা নিজেদেরকে জেনারেল হিসাবে ট্রিট করে, এবং তারা যে সংরক্ষণের সুযোগটা পায় এটা বুক ফুলিয়ে বলতেও পারে না। তাদের হয়তো সামাজিক সম্মান নষ্ট হয়ে যাবে, সেই জন্য। এটা তো কার সামাজিক সম্মান কিসের? আমি মানুষকে মানুষ হিসাবে ভাববো। এখানে কে এসটি, কে এসসি, কে জেনারেল, এই যে বিভাজন, আমরা এই কথা জোরের সঙ্গে বলবো যে অস্পৃশ্যতা আরও বেশি করে সৃষ্টি করে গেছে আমাদের এই সাংবিধানিক ব্যবস্থা। তবু আমরা এই সাংবিধানিক ব্যবস্থার কথাটা আমরা আলোচনা করব। আমরা অস্পৃশ্যতা দূরীকরণ, এর জন্যে
আর্টিকেল 17 ধারায় বলা হয়েছে যে অস্পৃশ্যতা আইনত দণ্ডনীয়। কোনো ব্যক্তি, কোনো কোনো উঁচু জাতির মানুষ যদি নিম্ন জাতির মানুষের প্রতি, হরিজনদের প্রতি, তপশিলি জাতি বা উপজাতিদের প্রতি অস্পৃশ্য আচরণ করে, তুই কেন আমাকে ছুঁয়ে ফেললি, কেউ যে আমাকে ছুঁয়ে ফেললি, এটা কিন্তু, এটা বা আমি খারাপ ব্যবহার করলাম আমরা তার প্রতি, এটা কিন্তু আইনত দণ্ডনীয়। সে যদি কোনো অবজেকশন দেয়, আইনের ব্যবস্থা গ্রহণ করে, তাহলে যে অস্পৃশ্য আচরণ করেছে তার 6 মাসের জেল হবে অথবা 500 টাকা ফাইন হবে। আর একটা কথা, যদি অপরাধ করে এবং শাস্তি প্রমাণিত হয়, তাহলে সেই অস্পৃশ্যতার অপরাধে ব্যক্তি সে স্টেট লেজিসলেচারে অর্থাৎ রাজ্য আইনসভার সদস্য পদে প্রার্থী হতে পারবে না, ইলেক্টেড হতে পারবে না। এবং 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 ইন্ডিয়ান পার্লামেন্ট অর্থাৎ লোকসভা, রাজ্যসভা, হ্যাঁ, যদি অস্পৃশ্য আচরণ করে, এমনকি হাইয়েস্ট পোস্ট হচ্ছে ভারতবর্ষে 1 নম্বর রাষ্ট্রপতি, সেও কিন্তু সেখানে ইলেক্টেড হিসাবে ইলেক্টেড মেম্বার হতে পারবে না। তাহলে এত বড় একটা শাস্তি কিন্তু অস্পৃশ্যতার জন্য ব্যবস্থা আছে, খুব ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে বর্ণাশ্রম একটা সামাজিক ব্যাধি, এটা প্রাচীন ভারতবর্ষে, মধ্যযুগে, আধুনিক যুগে এটা রয়েছে। এবং সবথেকে এত অভিজ্ঞতা সত্ত্বেও ভারতের সংবিধানে সেই বর্ণাশ্রম প্রথাটাকে জিইয়ে রাখা হলো। একটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এসসিদের সহযোগিতা করছে, তাদেরকে চিরজীবনে যুগ যুগ ধরে তারা যদি অস্পৃশ্য হয়েই থাকে তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্পৃশ্য আচরণ সবাই করে না, ম্যান টু ম্যান ভ্যারি করে। যাদের মানসিকতা ভালো তারা অস্পৃশ্য আচরণ করবে না। আর অস্পৃশ্য সম্প্রদায়ের মধ্যে থেকে যারা সুযোগ পেয়ে বড় হয়ে যাচ্ছে, তারাও কখনো ওই অস্পৃশ্য মানুষদের ঘৃণা করবে না। আবার যারা ওই অস্পৃশ্য মানুষদের মধ্যে থেকে বড় হয়ে যাচ্ছে, তখন সে নিজের পরিচয় লুকায় এবং সে এই সুযোগ নিয়ে মানে তার নিজেকে প্রতিষ্ঠিত করেছে, চাকরি পেয়েছে, এই কথাটা বলতে তার লজ্জা লাগে। তার মধ্যেই তো অস্পৃশ্যতার বীজ রয়েছে। সে তো উচ্চবর্ণের মানুষকে ঘৃণা করে, উচ্চবর্ণের মানুষকে ঘৃণা করাটাও কিন্তু অস্পৃশ্যতা। তাই আজকে সংবিধানে যে ব্যবস্থা, সেটা একদিকে সাধুবাদযোগ্য, আর একদিকে এটা কিন্তু অস্পৃশ্য মানুষকে আরও যুগ যুগ ধরে অস্পৃশ্য রাখার একটা ব্যবস্থা। 1955 সালে ইন্ডিয়ান পার্লামেন্ট একটা আইন পাশ করেছে। কি আইন? অস্পৃশ্য দূরীকরণ আইন। এটা ইংরেজিতে বলে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট 1955। আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট, এই আইন অনুযায়ী অস্পৃশ্য আচরণ করলে সেখানে তার শাস্তি হবে। এই আইনটা পরবর্তীকালে বর্তমানে চেঞ্জ হয়ে নাম হয়েছে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট। প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট। সিভিল মানে পৌর অধিকার। পৌর অধিকার অর্থাৎ এটা আরেকটু লিবারাল একটা দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে ইন্ডিয়ান পার্লামেন্টে। পরে প্রোটেকশন অফ সিভিল রাইটস অর্থাৎ পৌর যে অধিকার, সামাজিক অধিকার, হ্যাঁ, রক্ষা করবে এই আইন। সামাজিক অধিকার রক্ষা করবে এই আইন। এবার কোন কোন ক্ষেত্রে সামাজিক অধিকার নাগরিকদের রক্ষিত হবে? বিশেষ করে অস্পৃশ্য বলে পরিচিত এবং আমাদের সংবিধানও বলে দিয়েছে ওরা অস্পৃশ্য, সেই সব মানুষদের প্রতি যারা সত্যিকারের বড় মানসিকতার মানুষ, আদর্শবান, তারা কিন্তু কে অস্পৃশ্য, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে হিন্দু, কে মুসলমান, এই ভাবনাটা তাদের মধ্যে আসবে না। এটা একটা মানসিক ব্যাপার, এটা আইন করে দূর করা সম্ভব নয়। তাহলে আমরা বলছি যে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্টে এখানে কি বলা হয়েছে, যে সর্বসাধারণের একটা পুজো হয়, সেখানে কোনো এসসি এসটি বা অস্পৃশ্য জনজাতি বা নিচু বর্ণের মানুষ, তাকে বাধা দেওয়া যাবে না। যদি কেউ বাধা দেয় আইনত দণ্ডনীয় হবে। হাসপাতাল, সার্বজনীন হাসপাতাল, সরকারি হাসপাতাল, এখানে
হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং এখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আবার অস্পৃশ্যতার বিষ বৃক্ষ রোপণ করে রেখেছে ভারতের সংবিধানে। তাই আজকে একটা আমি কাটাছেড়া করব ভারতের সংবিধানকে, আগে আমি বিষয়গুলি বলে দিই। অস্পৃশ্যতার, তাহলে হাসপাতালে প্রবেশ যদি কোনো নিম্নজাতির মানুষ বাধা দেয় যে প্রবেশ করতে দেওয়া না, তুমি 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 নমশূদ্র, তুমি এই কাস্ট, অমুক তমুক, এবং যে কাস্ট সিস্টেম সংবিধানে উল্লেখ করে দিয়েছে, মানে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ কামী শক্তি, বিভেদ করে দেওয়া, হ্যাঁ, এবং পলিটিক্যাল কালচার ইন্ডিয়ার এবং পলিটিক্যাল পার্টিগুলো একটা জাতপাতকে জিয়ে রাখছে। এই হিন্দু পাড়ায় হিন্দু ভোটার প্রার্থী, ঘোষ পাড়ায় পঞ্চায়েতে ঘোষ প্রার্থী, মাস্য পাড়ায় পঞ্চায়েতে মাস্য প্রার্থী, নমশূদ্র পাড়ায় ভোট, সেখানে তো সংরক্ষণ আছেই, নমশূদ্র, এসটি, এসসি সব সংরক্ষণ আছে। তো মানুষের যে বিভাজন, এই বিভাজনই এই ব্যবস্থা কিন্তু সমর্থনযোগ্য না। হাসপাতালে অস্পৃশ্য বলে কাউকে প্রবেশে বাধা দিলে আইনত দণ্ডনীয়। শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে। আমি আগেই বলেছি ডক্টর বি আর আম্বেদকরকে ক্লাসরুমে ঢুকতে দেওয়া হতো না, ঢুকলেও সে নিচে বসে পড়তো। তার খাতাটা রাইট দেওয়ার ক্ষমতা কোনো টিচারের ছিল না। কে ক্লাসে রাইট দিলে তাকে একঘরে করে দেবে টিচার সমাজ। এতটাই মানসিকতা নিম্নমানের ছিল এদের, এটা সমর্থনযোগ্য নয়। আর দোকানে যারা হরিজন, যারা নিচু জাতির মানুষ, তারা প্রবেশ করতে পারবে না, এমন যদি করা হয় তাহলে সেটা অপরাধ। ছাত্রাবাসে প্রবেশে বাধা দেওয়া যাবে না, বাধা দিলে সেটা অপরাধ। এসসি এসটি বলে কেউ যদি অপমান করে, তার প্রতি খারাপ আচরণ করে, তাহলে আদালতে মামলা করলে, আইনত ব্যবস্থা নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং তার তার অপরাধে শাস্তি হবে, 6 মাস জেল হবে বা 500 টাকা ফাইন হবে, এবং সে বিভিন্ন স্তরে নির্বাচনে প্রার্থী হতে পারবে না। নেক্সট হচ্ছে জলকল ব্যবহারে অস্পৃশ্য বলে কোনো মানুষকে প্রবেশ থেকে বাধা দেওয়া যাবে না। জলাধার ব্যবহার সবাই করতে পারবে, অস্পৃশ্য বলে কাউকে জলাধারে যেতে দেওয়া হবে না, এমনটি করা যাবে না। শ্মশান ব্যবহার করতে দিতে হবে, গৌরস্থান ব্যবহার করতে হবে, দেবালয়, যেখানে পুজো পার্বণ সবাই করতে পারবে, সে অস্পৃশ্য বলে কেউ বাধা দিলে সেটা কিন্তু আইনত দণ্ডনীয়। এবং তারপরে এক কথায় কি, অস্পৃশ্যদের প্রোটেকশন দেওয়া হবে, এবং শুধু অস্পৃশ্য না, সামাজিক ক্ষেত্রে যাকেই একটা জাতির ভিত্তিতে বাধা দেয়া হোক না কেন, সেটা কিন্তু তোমার প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্টের মধ্যে পড়বে। সুতরাং আমরা আজকের ভিডিও আলোচনা করলাম যে মানুষে যে বিভাজন, এটা মানুষ মনের দিক থেকে করে। এখানে ব্যক্তিকে ভালোবাসবে, এটা একটা সামাজিক ব্যাধি, সামাজিক রোগ। সেই জিনিসটা নিয়ে আমরা যত বেশি আলোচনা করব, তত বেশি বিভাজন হয়ে যাবে। এবং যাকে সুযোগ, এখানে 16 ধারায় উল্লেখ আছে যে মানে এসসি এসটি মানেই হলো যারা অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে ব্যাকওয়ার্ড ক্লাস, তারাই হলো এসসি এসটি। তাহলে অস্পৃশ্য হতে কিন্তু সামাজিক দিক থেকে পিছিয়ে আছে, রাজনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে, কিন্তু তাদের সংবিধানের ছিটেফোঁটা ব্যবস্থা দিয়ে গোটা অস্পৃশ্য মানুষদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আর অস্পৃশ্যদের মধ্যে যেটুকু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এসসি এসটি, তারা সুযোগ পেয়ে নিজেরা ওই অস্পৃশ্য জনসমাজ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখছে। তাহলে এই অস্পৃশ্য মানুষগুলোর জন্যে ভারতের সংবিধানে যে ব্যবস্থা করা হলো, সেটা কি কার্যকরী করা হলো? তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে কি করে লেখাপড়া শেখাতে হবে, কি করে তাদের চাকরির উপযোগী করতে হবে। কোনো মেধা কাস্টের ভিত্তিতে আসে না, কোনো মেধা ধর্মের ভিত্তিতে আসে না, এটা প্রকৃতির দান। তাহলে বি আর আম্বেদকর এত বড় ডিগ্রি নিতে পারলেন কেন? তাহলে এই কথাটা ভাবতে হবে। তাহলে ওই যারা অস্পৃশ্যের মধ্যে সংরক্ষণ পেয়ে চাকরি পাচ্ছে, আর্থিক দিক থেকে সবল হয়ে যাচ্ছে,
তাদের ওই সংরক্ষণের সুযোগটা যদি ভারতের শাসক শ্রেণী ছেদ করে দেয়, তাহলে যারা প্রকৃতভাবে, সে একদিন পিছিয়ে ছিল, সে পিছিয়ে থাকা থেকে এগিয়ে আসলো, তাহলে সে তো সবল হয়ে গেল, সে তো মেধার ভিত্তিতে চাকরি পেয়ে যাবে। তাহলে এই যে অব্যবস্থা, সাংবিধানিক অব্যবস্থা, এটাকে এটাকে তুলে দিয়ে সত্যিকারের অস্পৃশ্য ব্যক্তিদের পাশে এসে দাঁড়াতে হবে। এইটাই হলো মানবিক। এটা সংবিধানের পাতার মধ্যে থেকে অস্পৃশ্য মানুষদের ধোঁকা দেওয়া, অস্পৃশ্য মানুষদের ধোঁকা দেয়া, তাদেরকে আরও যুগ যুগ ধরে পিছিয়ে রাখার যে ব্যবস্থা, তার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাই উচ্চবর্ণ, নিম্নবর্ণ, মধ্যবর্ণ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, এই সমস্ত মানসিকতাকে ত্যাগ করে সাধারণভাবে যাদের সাধারণ মানুষ, তাদের মধ্যে তাদেরকে এগিয়ে আনার জন্যে রাষ্ট্র তো ফাঁকি দেওয়ার একটা দৃষ্টিভঙ্গি, রাষ্ট্র ভোটের রাজনীতি করবার জন্যে, এই সংরক্ষণ ভোটের রাজনীতি করার জন্যে এই অস্পৃশ্যতার কথা তুলে, কিন্তু সামাজিকভাবে সকল মানুষকে অস্পৃশ্যদের পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসতে হবে, তাদেরকে মানুষ হিসাবে ভালোবাসতে হবে। অনেকে মানুষ হিসাবে ভালোবাসে, কিন্তু অস্পৃশ্য থেকে যখন চাকরিতে সুযোগ পেয়ে যায়, তখন জেনারেল বা সাধারণ কাস্টের মানুষগুলো বা যারা যোগ্য প্রার্থী, মেধাবী, তারা কিন্তু ওই ওই সংরক্ষণ পেয়েছে, যুগ যুগ ধরে সংরক্ষণ পাচ্ছে, তার জন্য তাদেরকে ঘৃণা করছে। তাহলে এই ঘৃণা করাটা অস্পৃশ্যতাকে সমর্থন করা, অস্পৃশ্যতা দূর হবে না এর মাধ্যমে। কিন্তু তাদের সুযোগটাকে কাট করে দিয়ে তারা, যারা সুযোগ পেয়ে বড় হয়ে গেল, তারা এবং জেনারেল কাস্টের যারা অস্পৃশ্য মানুষকে সত্যি সত্যি ভালোবাসেন, তাদের দিয়ে একটা সামাজিক আন্দোলন সংগঠিত করতে হবে। এবং সাম্য তখনই যে প্রতিটা মানুষের কাছে সুযোগ সুবিধা, প্রতিটা মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, যার যতটুকু সুযোগ সুবিধা দরকার তাকে সেই সুযোগ সুবিধা দেওয়াই হলো সাম্য। কিন্তু একটা বেশি সুযোগ সুবিধা দেওয়া, এই যে একটা বিষয়, এটা বৈষম্য সৃষ্টি করার একটা বিষয়। কিন্তু যে অস্পৃশ্য মানুষের মধ্যে যারা সুযোগ সুবিধা পেয়ে অ্যাডভান্স হয়ে গেছে, আর্থিক দিক থেকে ফিনান্সিয়ালি অ্যাডভান্স হয়ে গেছে, পলিটিক্যালি অ্যাডভান্স হয়েছে, তারা সামাজিক মর্যাদাও পাচ্ছে। তারা সামাজিক মর্যাদা শুধু জাতির ভিত্তিতে হয় না, সামাজিক মর্যাদা মেনলি নির্ভর করে অর্থনৈতিক অবস্থার উপরে। তাই অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে গেলে, কেউ অস্পৃশ্য হয়ে গেলেও তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সত্যিকারের যারা তলানিতে আসে, সমাজের অবহেলিত মানুষ যারা, যাদের তারা সত্যিই অস্পৃশ্যতা, তাদের কথা সরকারও ভাবে না। যারা জেনারেল কাস্টের একটু ভালো মানুষ, তারাও ভাবছে না। আর তাদের কাস্টের মধ্যে থেকে যারা বড় হয়ে যাচ্ছে, তারা তো আরও ভাবে না। তারা নিজেদেরকে নতুন বাবু শ্রেণী হিসাবে মনে করে তারা সামাজিক অসাম্যকে আরও সুদূর প্রসারী করছে। এর এই এই যে এই মানসিকতা আমাদের আমাদের দূর করতে হবে এবং এর জন্যে সোশ্যাল মুভমেন্ট দরকার। সোশ্যাল মুভমেন্ট, নন পলিটিক্যাল মুভমেন্ট। এই সোশ্যাল মুভমেন্টের মাধ্যমে রাষ্ট্র শক্তির ধারক বাহককে তাদের টনক নড়িয়ে দিতে হবে। দরকারে কনস্টিটিউশন চেঞ্জের ব্যবস্থা করতে হবে। কনস্টিটিউশন একটা প্রেক্ষাপটে রচিত হয়, যুগ যুগ যখন পাল্টায়, সামাজিক কাঠামো পাল্টায়, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়, তার সঙ্গে সঙ্গে একটা একটা সংবিধানের স্ট্রাকচারের পরিবর্তন হতে পারে। সংবিধানে আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন ভারতবর্ষে যে সমাজকে, সংবিধানকে মান্য করছে না, সংবিধানকে মেনে চলতে হবে। এই ধারণা, এটা ওল্ড কনসেপ্ট। প্রগতিশীলতার যুগে, প্রোগ্রেসিভের যুগে, ডেভেলপিংয়ের যুগে চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে এবং দরকার হলে কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল চেঞ্জ করতে হবে। সুতরাং আজকের এই যে সামাজিক আন্দোলন, অস্পৃশ্যতা দূরীকরণ, আইনের তাৎপর্য আছে, কিন্তু আরও আমাদের সুদূরপ্রসারী ভাবনা দরকার, যে এটাকে পর্যালোচনা করতে হবে, যে এটার মধ্য দিয়ে সত্যি সত্যি কি অস্পৃশ্য মানুষকে সমাজের উঁচু জায়গাতে নিয়ে যেতে চাইছে শাসক শ্রেণী, বা সমাজে যারা সম্পদশালী শ্রেণী, সমাজে যারা
শিক্ষিত মানুষ তারা কি সত্যি সত্যি অস্পৃশ্য মানুষগুলোকে ভালোবাসে? এই প্রশ্নটা করার দিন কিন্তু আজকে এসে গেছে। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে অস্পৃশ্য মানুষদের সংগঠিত করে রুখে দিতে হবে এই অব্যবস্থাকে। এই বলে আলোচনা শেষ করলাম।